প্রিয় শিক্ষার্থী, বর্তমানে কঠিন সময় তথা প্রতিকূল পরিস্থিতির উপর দাঁড়িয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই জানো যে আগে থেকেই আমাদের ওয়েবসাইটের মধ্য দিয়ে পড়াশোনার ব্যবস্থা আছে, তবে আরও ভালোভাবে তোমাদের পরিষেবা দেওয়ার জন্যে হোয়াটসঅ্যাপ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এভাবে আমাদের পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে নিয়ে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের শব্দভাণ্ডার নিয়ে আলোচনা করব। তো তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ শব্দভাণ্ডারের বিভিন্ন প্রকারভেদ। তো প্রথমেই আমি চলে আসব শব্দভাণ্ডার বিষয়ে। আমি প্রাথমিক ধারণাটি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ভাণ্ডার বললেই আমাদের মনের মধ্যে সাধারণত সঞ্চয় স্থানের কথা চলে আসে, যেমন ধনের ভাণ্ডার ধন ভাণ্ডার, রত্নের ভাণ্ডার রত্ন ভাণ্ডার ইত্যাদি। তবে আমাদের মনে রাখতে হবে, যে ভাষার শব্দভাণ্ডার যত সমৃদ্ধ সেই ভাষা ততই উন্নত এবং সম্পদশালী। কারণ একমাত্র ভাষায় পারে মানুষের যত অনুভূতি, মানুষের বিভিন্ন যে মাধ্যম, সেগুলি ভাষার মধ্য দিয়ে প্রকাশ করা হয়। তাই ভাষার প্রাণ হলো শব্দ। তাই যে ভাষায় যত বেশি শব্দ ব্যবহৃত হয় সেই ভাষার প্রকাশ ক্ষমতাও তত বেশি। আমাদের এই ভাষার মধ্য দিয়ে বিভিন্ন সাহিত্য রচিত হয়। সাধারণত কোনো ভাষার শব্দভাণ্ডার কেমন সমৃদ্ধ তার কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। যেমন কোনো ভাষা উত্তরাধিকার সূত্রে কতটা প্রাপ্ত হয়েছে, বা অন্য ভাষা থেকে কিভাবে বিভিন্ন শব্দ এসেছে, নতুনভাবে সৃষ্টি শব্দের সাহায্যে আমাদের কি হয়, বিভিন্ন ভাষার শব্দভাণ্ডার কতটা সমৃদ্ধ সেটা আমরা বুঝতে পারি। তাই সেই সূত্রেই আমার মূল আলোচ্য বিষয় বাংলা শব্দভাণ্ডার। তো শব্দভাণ্ডারের মূল আলোচনা প্রবেশের পূর্বেই আমি তোমাদের প্রথমে এই ছকটি সম্পর্কে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা এই ছকটি দেখতে পাচ্ছ যে বাংলা শব্দভাণ্ডারকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছি। একটা মৌলিক শব্দ, আগন্তুক শব্দ আর নবগঠিত শব্দ। এই মৌলিক শব্দকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ। আগন্তুক শব্দকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: ভারতীয় তথা দেশি এবং বিদেশি। নবগঠিত শব্দকে আমরা তিন ভাগে ভাগ করেছি: মিশ্র বা সংকর শব্দ, অনূদিত শব্দ, খণ্ডিত শব্দ। এবার চলে আসব এই ছকের সাহায্যে আমরা বিভিন্ন শব্দভাণ্ডারের যে প্রকারভেদ বললাম সেগুলো নিয়ে আমি আলোচনায় প্রবেশ করব। তো প্রথমে চলে আসি মৌলিক শব্দ। মৌলিক শব্দ, আসলে মৌলিক কথাটি মূল শব্দ থেকে এসেছে। তবে মৌলিক শব্দ কাকে বলবো? মৌলিক শব্দ সাধারণত বাংলা ভাষার জন্মের আগেই যদি কোনো শব্দ সংস্কৃত ভাষায় ব্যবহৃত হয়ে থাকে এবং যদি সেগুলি অবিকৃতভাবে, অর্থাৎ হুবহু সেই শব্দটাই বা অল্প বিস্তর পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয়ে আসে, তবে সেগুলিকে মৌলিক শব্দ বলে। অর্থাৎ যেগুলি পরিবর্তন হবে না, সরাসরি বাংলা ভাষার জন্মের আগে থেকেই যে শব্দগুলি এসেছে বা প্রচলিত সেগুলি মৌলিক শব্দ। তবে এখানে একটি বিষয় বলার, যে এই যে তোমাদেরকে যে বিভিন্ন ছকের সাহায্যে প্রকারভেদগুলি আলোচনা করলাম,
সেই এগুলি প্রধান ভাগ। এছাড়াও এই যে ভারতীয় শব্দের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, যেমন মারাঠি, গুজরাটি, হিন্দি, তামিল। এছাড়া বিদেশি শব্দের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, যেমন জাপানি, রুশ, ওলন্দাজ, চীনা ইত্যাদি। এছাড়া এই যে বিদেশি শব্দের মধ্যেও রয়েছে জাপানি, যেটা বললাম। নবগঠিত শব্দের মধ্যে তিনটে ভাগ, তার মধ্যে মিশ্র শব্দের মধ্যে বিভিন্ন তৎসম, তদ্ভব, বিদেশি, বিভিন্ন বিদেশি উপসর্গযুক্ত শব্দ, প্রত্যয়যুক্ত শব্দ ইত্যাদি রয়েছে। তো যাই হোক, আমি আলোচনা করছিলাম মৌলিক শব্দ। তো আশা করছি মৌলিক শব্দটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এই দেখো, মৌলিক শব্দকে আমরা চারটি ভাগে ভাগ করেছি: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব আর দেশি শব্দ। তো প্রথমে চলে আসি তৎসম শব্দ। তৎসম অর্থাৎ তৎ মানে সেই বা সংস্কৃত, আর সম মানে সমান। তাহলে তৎসম কথার অর্থ কি দাঁড়ালো? সংস্কৃতের সমান। তা তৎসম মানে সংস্কৃতের মতো বা সংস্কৃতের সমান। অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রেই বাংলা ভাষায় অবিকৃতভাবে এসেছে, সেগুলিকে তৎসম শব্দ বলে। তাহলে কি বললাম? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা ভাষায় অবিকৃতভাবে, অর্থাৎ কোনো রকম পরিবর্তন না হয়ে এসেছে, সেগুলিকে তৎসম শব্দ বলে। যেমন সূর্য, চন্দ্র ইত্যাদি। এছাড়া আমরা বলতে পারি জ্যোৎস্না, রাত্রি, বজ্র, বৃষ্টি, বন্যা, বর্ষা ইত্যাদি। এরপরে চলে আসছি অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দের অন্য নাম আছে ভগ্ন তৎসম, অর্থাৎ কিছুটা বিকৃত হয়ে যে শব্দগুলি এসেছে। অর্ধ তৎসম কাকে বলবো আমরা? যে সমস্ত বৈদিক বা সংস্কৃত শব্দ সোজাসুজি বা অবিকৃতভাবে বাংলায় প্রথমে তৎসম রূপে এসেছে এবং আসার পরে দ্বিতীয় স্তরে কিছু পরিবর্তিত হয়েছে, সেগুলিকে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে। তাহলে কি বিষয় দাঁড়ালো? যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ থেকে সোজাসুজি বা অবিকৃতভাবে বাংলায় তৎসম শব্দরূপে প্রথমে এসেছিল, আসার পরে পরবর্তী সময়ে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলিকে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম বলে। সাধারণত এই অর্ধ তৎসম শব্দ মৌখিক বা কথ্য ভাষাতে বেশি ব্যবহার করা হয়। যেমন তোমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছ যে অর্ধ তৎসম শব্দ কৃষ্ণ, কেষ্ট। অর্থাৎ কৃষ্ণ এটি বৈদিক সংস্কৃত, তারপরে এটি বাংলায় প্রবেশ করেছে তৎসম রূপে, আর বাংলায় পরিবর্তিত হয়ে অর্থাৎ অর্ধ তৎসম রূপে লাভ করেছে কেষ্ট শব্দটি। এছাড়াও যেমন বলা যেতে পারে ক্ষুধা, খিদে, নিমন্ত্রণ, নেমন্তন্ন ইত্যাদি। এরপরে আমি চলে আসছি তদ্ভব শব্দে। তদ্ভব শব্দটি সংজ্ঞা দিতে গেলে আমরা কি বলবো? যে সমস্ত সংস্কৃত শব্দ এবং সংস্কৃতে গৃহীত আর্যেতর ও ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর অন্যান্য শাখার শব্দ বিভিন্ন প্রাকৃত স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা এসেছে, সেগুলিকে তদ্ভব শব্দ বলে। অর্থাৎ তৎ মানে সেই, আর ভব মানে জাত, সেই থেকে জাত। অর্থাৎ সংস্কৃত শব্দ এবং সংস্কৃত গৃহীত বিভিন্ন আর্য বা আর্যেতর হতে পারে, সেটা ইন্দো ইউরোপীয় গোষ্ঠীরও হতে পারে, বিভিন্ন শাখার শব্দ হতে পারে, যেগুলি বিভিন্ন প্রাকৃত স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলিকে তদ্ভব শব্দ বলে। তোমরা এখানে একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। দেখো, এখানে আমি একটি উদাহরণ দিয়েছি হস্ত, হত্থ, হাত। অর্থাৎ হস্ত এটি সংস্কৃত শব্দ এবং সেটি প্রাকৃত হয়েছে হত্থ, আর তদ্ভব রূপে অর্থাৎ পরিবর্তিত রূপে বাংলা এসেছে হাত রূপে। একই রকমভাবে আমরা প্রচুর উদাহরণ দিতে পারি, যেমন বলতে পারি কার্য, কর্য, কাজ, খাদ্য, খজ্জ, খাজা, মৃত্তিকা, মট্টিয়া, মাটি ইত্যাদি।
তো আশা করছি তোমরা মৌলিক শব্দের ভাগগুলি বুঝতে পেরেছ। এরপরে চলে আসছি আগন্তুক শব্দ। এখানে আগন্তুক শব্দকে আমরা দুভাগে ভাগ করেছি, একটি ভারতীয় বা দেশি শব্দ আর বিদেশি শব্দ। তো প্রথমে চলে আসি দেশি শব্দে। দেশি শব্দ সম্পর্কে একটা কথা প্রথমেই বলে নিই, যে দেশে উৎপন্ন দেশি, অর্থাৎ সংস্কৃত ছাড়া এদেশেরই অন্য ভাষা থেকে যে সমস্ত শব্দ বাংলায় সরাসরি এসেছে সেগুলিকে দেশি আগন্তুক শব্দ বলে। তাহলে কি বললাম, যে সংস্কৃত ছাড়া এদেশেরই অন্য বিভিন্ন ভাষা থেকে যে সমস্ত শব্দ বাংলায় সরাসরি এসেছে সেগুলিকে দেশি আগন্তুক শব্দ হতে পারে, দেশি আগন্তুক শব্দ সেগুলিকে বলে। যেমন সেটি দ্রাবিড় ভাষা থেকে হতে পারে, অস্ট্রিক ভাষা থেকে হতে পারে। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যেমন চুলা, খড়, উচ্ছে, ঝিঙ্গা, ঢিল, ঢোল, ঢেকি, ডিঙ্গা ইত্যাদি দেশি শব্দ। এরপরে চলে আসি বিদেশি শব্দ। বিদেশি শব্দ কাকে বলবো? বিদেশি ভাষা থেকে যেসব শব্দ সরাসরি বাংলায় গৃহীত হয়েছে তাদের বিদেশি শব্দ বলে। এই বিদেশি ভাষা থেকে বলতে যেমন আরবি, ফার্সি, তুর্কি, পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজি, চীনা ইত্যাদি। যেমন আরবি থেকে আল্লাহ, খুদা, মালিক, কবর। ফার্সি থেকে যেমন এসেছে জামা, মোজা, পোশাক, দিল। তুর্কি থেকে যেমন এসেছে কাঁচি, চাকু, লাশ। পর্তুগিজ থেকে যেমন বলা যায় পেয়ারা, আনারস। ওলন্দাজ থেকে যেমন বলা যায় ইস্কাপন, রুইতন, হরতন। ইংরেজি থেকে স্কুল, কলেজ, চক, ডাস্টার ইত্যাদি বিদেশি শব্দ। এরপরে আমি চলে আসব নবগঠিত শব্দ। নবগঠিত শব্দ অর্থাৎ কাকে বলবো, যে নবগঠিত শব্দ অর্থাৎ নতুনভাবে সৃষ্ট শব্দ। অর্থাৎ বাংলায় এমন কিছু শব্দ আছে যেগুলি একাধিক ভাষার শব্দের সংমিশ্রণে গঠিত অথবা কোনো বিদেশি শব্দের অনুবাদে ফলে সৃষ্টি। তাহলে নবগঠিত অর্থাৎ নতুনভাবে গঠিত। তো বাংলায় এমন কিছু শব্দ আছে যেগুলি একাধিক ভাষার শব্দের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে অথবা কোনো বিদেশি শব্দের অনুবাদের ফলে সৃষ্টি হয়েছে, সেগুলিকেই নবগঠিত শব্দ বলে। এই নবগঠিত শব্দের মধ্যে আমরা নবগঠিত শব্দকে তিনটি ভাগে ভাগ করেছি: মিশ্র বা সংকর শব্দ, অনুদিত শব্দ, খণ্ডিত শব্দ। প্রথমে চলে আসি মিশ্র বা সংকর শব্দ। মিশ্র বা সংকর শব্দ অর্থাৎ সাধারণত কাকে বলবো, যে সমস্ত শব্দ বিভিন্ন তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দের সঙ্গে অপর শব্দের বা এক শব্দের সঙ্গে অন্য শব্দের যোগে বা মিশ্রণের ফলে যে সমস্ত শব্দ গঠিত হয় তাদের বলা হয় সংকর বা মিশ্র শব্দ। তাহলে কি বলবো, যে সংকর বা মিশ্র শব্দের মধ্যে সাধারণত তৎসম থাকতে পারে, তদ্ভব থাকতে পারে, দেশি, বিদেশি ইত্যাদি শব্দের সংমিশ্রণে যে শব্দ সেটা হচ্ছে মিশ্র বা সংকর শব্দ। যেমন আমি যদি বলি ফুল মোজা, এখানে ফুল ইংরেজি শব্দ, মোজা ফার্সি শব্দ। তাহলে ইংরেজি ফার্সি মিশিয়ে সেটা কি হয়েছে, মিশ্র শব্দ হয়েছে। একই রকমভাবে যেমন বলা যেতে পারে ঠেলা গাড়ি, ঠেলা দেশি শব্দ, গাড়ি তদ্ভব শব্দ ইত্যাদি। এরপরে চলে আসি অনুদিত শব্দ। অনুদিত শব্দ কাকে বলবো, বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলো অনুবাদের মাধ্যমে এসেছে, সেগুলিকে অনুদিত শব্দ বলে। অর্থাৎ অনুবাদের মধ্য দিয়ে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলিকে অনুদিত শব্দ বলে। যেমন টেলিভিশন, এই শব্দটিকে আমরা বাংলা ভাষায় বলি দূরদর্শন। যেমন ফুটলাইট, এই শব্দটিকে আমরা বাংলা ভাষায় বলি পাদ প্রদীপ ইত্যাদি। এরপরে চলে আসি খণ্ডিত শব্দ। খণ্ডিত শব্দ কাকে বলে, বাংলা ভাষায় বেশ কিছু খণ্ডিত শব্দ আছে সাধারণত, যেগুলি ইংরেজি শব্দ থেকে কাটছাঁট হয়ে বাংলায় আসে সেগুলিকে খণ্ডিত শব্দ বলে। যেমন এরোপ্লেন একটি শব্দ আছে, সেটিকে কাটছাঁট করে আমরা বলতে পারি প্লেন। যেমন মিনি বাস, এই শব্দটিকে আমরা কাটছাঁট করে বলতে পারি মিনি। তাহলে এগুলি হচ্ছে খণ্ডিত শব্দের প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যে কিছু কিছু শব্দ আছে যেগুলি ইংরেজি শব্দ থেকে কাটছাঁট করে বাংলা ভাষায় এসেছে, সেগুলি খণ্ডিত শব্দ।
তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে আমি যে শব্দভাণ্ডার নিয়ে আলোচনা করলাম, যে এর আগেও আমি আলোচনা করেছি যে এই যে কিছু কিছু প্রকারভেদ, যেমন ভারতীয় বা দেশি শব্দের মধ্যে বিভিন্ন মারাঠি, গুজরাটি, হিন্দি, তামিল পড়ছে। বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, তুর্কি ইত্যাদি পড়ছে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি যে শব্দভাণ্ডার নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকলে, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। আমি সেগুলি সলভ করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে একটি বিষয় বলার, যে এই নতুন পদ্ধতিতে আমরা ক্লাস করছি। আমাদের যদি ক্লাসের ক্ষেত্রে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সকলের কাছে মার্জনীয় তথা ক্ষমা প্রার্থী।